ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের জয়, চূড়ায়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে বললেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ফলাফল প্রত্যাখ্যান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। আবার ভোট গেল কই, সংবাদ সম্মেলন দুই প্রার্থীর অভিযোগ। ফ্যাসিবাদ তৈরি করে এমন ছাত্র রাজনীতি চায় না বললেন সালাউদ্দিন আহমেদ। ডাকসু নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন। ডাকসু ও হল সংসদ নির্বাচন কাল ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নিরাপত্তায় থাকছে ১২০০ পুলিশ। শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। এই মাসেই শেষ সাক্ষ্য গ্রহণ আশা প্রসিকিউশনের। মতিঝিল পূবালী ব্যাংকে এনবিআর গোয়েন্দা দলের অভিযান, শেখ হাসিনার লকার জব্দ, ভেতরের সম্পদ নিয়ে চলছে তদন্ত। এবং অভ্যুত্থানের পর নেপালে নতুন সরকার গঠনের তোড়জোড়, আলোচনার আহ্বান সেনাবাহিনীর, শান্ত থাকার পরামর্শ জাতিসংঘের। সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম, GS/SM ফরহাদ এবং AGS নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। বুধবার সকাল 8:30টায় সিনেট ভবনে ফল ঘোষণা করে ডাকসু নির্বাচন কমিশন। আর যাচ্ছেন নাইম আফসান। মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাতভর চলে গণনা। বুধবার সকাল 8:30টার পর আসে ফলাফলের চূড়ান্ত ঘোষণা। দীর্ঘ 6 বছর পর এবং স্বাধীন বাংলাদেশে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হওয়া এবারের ডাকসু নির্বাচনে জগন্নাথ হলের কেন্দ্র ছাড়া বাকি 7 কেন্দ্রে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদের 12টি পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত জোট। 14,042 ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট, আর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। GS পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমোল্লার বসু পেয়েছেন 4,494 ভোট। AGS পদে ছাত্র শিবির সমর্থিত মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদিমায়েত পেয়েছেন 5,064 ভোট। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম ঝুমা। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হায়দার। এছাড়াও ক্যাফেটেরিয়া ও কমন রুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উম্মে সালমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চোখ হারানো জুলাই যোদ্ধা জসিম খান। 39,775 ভোটারের মধ্যে ভোট পড়েছে 78.33%। 18টি হলের মধ্যে ভোট কম পড়েছে ছাত্রী হলগুলোতে। সবচেয়ে বেশি 88% ভোট পড়েছে মাস্টারদা সূর্য সেন হলে, আর সবচেয়ে কম 63.67% ভোট পড়েছে শামসুন নাহার হলে। এবারের ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন, আর 18টি হল সংসদে নির্বাচন হয়েছে 13টি পদে। হল সংসদে 234টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 1035 জন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশের বার্তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বললেন ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ডাকসু নির্বাচনে ঝুরাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আর GS/SM ফরহাদ বলেন, তাদের কাছে এই জয় শিক্ষার্থীদের দেয়া আমানত, কাজেই কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হল, ছাত্র শিবিরের চোখে মুখে বিজয়ের ফলগুধারা। নিরঙ্কুশ জয়ের পর কেন্দ্রীয় নেতাদের আলিঙ্গনে সিক্ত ভিপি, GS সহ ডাকসুর নবনির্বাচিতরা। পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তারা। এ সময় নবনির্বাচিত GS/SM ফরহাদ বলেন, ডাকসুর এ জয় শিক্ষার্থীদের দেয়া আমানত। এ আমানত রক্ষায় উপদেষ্টা হিসেবে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। GS হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর মূলত।
মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পথচলাটা সঠিক পথে যায়, সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন, সেই কামনা করব। পরে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশের পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই বার্তা দিব। নির্বাচনের সাধারণ শিক্ষার্থীদের দেয়া এ রায়ে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলেও জানান সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এদিকে চূড়ান্ত ঘোষণার আগে ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমার ভোটটি গেল কই অভিযোগ এনে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন। একই সংবাদ সম্মেলনে নির্বাচিত কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। সজীব হোসেন অভিযোগ করেন, নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় শূন্য ভোট। রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনে প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম। আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং দর্শক, ডাকসু নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শিউলি, আপনি আমাদের জানাবেন ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? জি স্নেহা, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঠিক ঢাকা ভার্সিটি ডাকসুর কার্যালয়ের সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু আসলে আমার পিছনে যদি দেখেন যে চারপাশে সেটাই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আসলে ঢাকা ভার্সিটি ডাকসু নির্বাচনের পরে কিন্তু এই দুপুর পর্যন্ত পরিবেশ একদমই স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। সবাই আসলে স্বাভাবিক ভাবেই কার্যক্রম করে যাচ্ছে এবং এখানে শিক্ষার্থীরাও হচ্ছে গিয়ে নর্মালি চলাফেরা এবং করছে। তো সকালবেলা আসলে সকাল 9টা এবং 10টার দিকে 9টা এবং 10টার মধ্যে আসলে ডাকসুর ফলাফল ঘোষণা হয় এবং ফলাফল ঘোষণার পরে কিন্তু ভিপি প্রার্থী সাদিক কায়েম উনি কিন্তু বলেছেন যে ডাকসুর জয় এবং পরাজয়ের আসলে কিছু নেই, এইখানে কিন্তু আসলে ঢাবি শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছেন। এবং এছাড়াও তিনি মুক্তিযুদ্ধে এর শহীদ সহ জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত এবং নিহত হয়েছেন তাদেরকে উনি শ্রদ্ধার সাথে উনি স্মরণ করেছেন। এছাড়াও তিনি কিন্তু আসলে একটি কথা বলেছেন যে এই যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে তাদেরকে যারা ভোট দিয়েছেন সেই ভোটটি কিন্তু আসলে তাদের কাছে একটি আমানতের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা অন্যদিকে কিন্তু ফরহাদ উনি যেটি বলেছেন যে আসলে এই বিজয়টি আসলে সকল দাবি শিক্ষার্থী তাদের আসলে বিশাল আমানত রক্ষার আসলে ঘোষণা এটি এবং কোনো ভুল যদি হয়ে থাকে বা এবং তারা এটাও বলেছে যে শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি নিয়ে আসলে তাদের যে তফসিলের মধ্যে ছিল তারা যেটা বলেছে যে আসলে ইশতেহার মধ্যে ছিল যে তারা শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে মানে মেয়ে শিক্ষার্থীদের যেরকম সংরক্ষণ করা হবে, সুরক্ষা দেওয়া হবে এবং শিক্ষার্থীদের আসলে যে ভূমিকাটা তারা পালন করেছে, তো সেই সব কিছুই আসলে তারা সেই জিনিসগুলো আসলে তারা প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং তাদের কাছে আসলে এই প্রতিশ্রুতিতে আমানত হিসেবে তারা দেখছেন। এবং ঘোষণার পরে তারা বিজয় মিছিল করেনি, তারা নিজ নিজ হলে চলে যান এবং এর পরেই কিন্তু আসলে মধুর ক্যান্টিনে 12টা নাগাদ এখানে
ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদের প্রার্থী শহীদুল হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব হোসেন উনি এবং আরেকজন প্রার্থী রাকিব হোসেন গাজী, ওনারা দুজন সংবাদ সম্মেলন করেন এবং ওনারা আসলে এখানে তাদের ভোট কারচুপির একটি অভিযোগ করেন এবং ভোট কারচুপির পরে আসলে তারা ভোট কারচুপির অভিযোগ করেন এবং তারা কিন্তু আসলে যেটি বলেন যে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করবেন এবং আসলে তারা তাদের যে ভোট কারচুপি হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে তারা জবাবদিহিতা চাইবেন প্রশাসনের কাছে। তো এই নিয়ে তাদের যে ভোটের যে কারচুপি হয়েছে সেই বিষয় নিয়ে তারা আসলে ব্রিফিং করেন। এরপরে আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি আসলে লক্ষ্য করা যায়নি প্রেস ব্রিফিং ছাড়া, এবং এর মধ্যে কি এখানে পরিবেশ একদমই সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। স্নেহা। শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ছাত্র শিবিরের ব্যানারে কেউ ডাকসু নির্বাচনে অংশ নেয়নি, তাহলে তাদের নাম কেন জড়ানো হচ্ছে, এমন প্রশ্ন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বুধবার সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ডাকসুর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, যারা স্বনামে ডাকসুতে অংশগ্রহণ করতে চায়নি তাদের একটি উদ্দেশ্য আছে, তবে এমন ছাত্র রাজনীতি কেউ চায় না যারা ফ্যাসিবাদ তৈরি করে। বিএনপি সংসদে গেলে নারীদের জন্য 10% মনোনয়নের বিধান আনা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। 33 বছর পর আগামীকাল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন নিরাপত্তা দিতে মাঠে থাকবে 1000-এর অধিক পুলিশ সদস্য। দেওয়ানি মনের রিপোর্ট আছেন ফারজানা আফরোজ টুম্পা। রাত পোহালেই শুরু হবে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ। জাকসু নির্বাচন কমিশন জানায়, বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের সহযোগিতায় 67 জন পোলিং অফিসার ও 67 সহায়ক পোলিং অফিসার কাজ করবে। নির্বাচনে নিরাপত্তার জন্য কাজ করবে 1000-এর বেশি পুলিশ সদস্য। পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে 80টি সিসি ক্যামেরা। যে ভোট গ্রহণ হবে সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। ভোট শেষে আমরা যেটা প্রত্যাশা করছি যে বিশ্ববিদ্যালয়ের 5টি সাইট থেকে যেখানে এই সিনেট হলেই ভোট গণনা করা হবে। ভোট গণনার পর সেই ফলাফলটি প্রতি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা সম্প্রচার করব এবং সেটি লাইভ টেলিকাস্ট হবে। জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটের দিন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, বিশেষ করে ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। তবে এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এখানে। 10ম জাকসু নির্বাচনে 178 প্রার্থীর মধ্যে ভিপি ও জিএস পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ভোটাধিকার প্রয়োগ করবেন 11,897 জন ভোটার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, জাকসু নির্বাচনের আগামীকালের ভোট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মন।
এমন আপনি আমাদের জানাবেন নির্বাচনকে ঘিরে কি কি নিরাপত্তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বহুল যে প্রতীক্ষিত জাকসু নির্বাচন সেটির ভোট গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কিন্তু নির্বাচন কমিশন আজকে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা সেগুলো পরিচালনা করছেন। আমরা সকাল থেকে বিভিন্ন হল ঘুরেছি, হলগুলোতে দেখেছি যে নির্বাচনের উপলক্ষে যে বুথগুলো সেটি কিন্তু তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন যে ২১টি কেন্দ্রে কিন্তু ২২৪টি কিন্তু বুথ তারা নির্মাণ করছেন। তো ২১টি কেন্দ্রের মধ্যে 10টিতে যারা নারী ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি কিন্তু যে অন্য 11টি কেন্দ্রে কিন্তু যারা পুরুষ শিক্ষার্থী ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের যে নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু ওএমআর ব্যালটের মাধ্যমে কিন্তু সেটির কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই যে নির্বাচন এতে কিন্তু 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পোলিং অফিসার ও 67 জন সহকারী পোলিং অফিসার কিন্তু দায়িত্বে থাকবেন। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, এতে করে কিন্তু পুলিশের বরাবর কিন্তু নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা সদস্যদের কিন্তু যে আবেদন করেছেন সেক্ষেত্রে আগামীকালকে কিন্তু এখানে 1000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু নিয়োজিত থাকবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানানো যিনি সাভার সার্কেল যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেন সেনাবাহিনী থাকে সেটির জন্য কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আবেদন করেছেন। আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি, আমরা দেখেছি যে বুথগুলোতে 80টির মতো সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে যেটি সরাসরি মনিটরিং করবেন নির্বাচন কমিশন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা যেগুলো প্রবেশদ্বার রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেইটি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু নিরাপত্তা জোরদারের জন্য নানা ধরনের পদক্ষেপ কিন্তু নিয়েছেন নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কিন্তু পরিবেশ শান্তশিষ্ট রয়েছে এবং আগামীকাল সকালে ভোট গ্রহণের মধ্যে দিয়ে সেই যাত্রাটি শুরু হবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামীকালের জাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 13 সেপ্টেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 14 সেপ্টেম্বর। তবে একটি প্যানেলকে 1 নম্বর ব্যালট বরাদ্দের অভিযোগ করেছেন প্রার্থীরা। এর আগে রাকসুর 23 পদের বিপরীতে মোট 260টি মনোনয়নপত্র জমা পড়ে। হল সংসদের 15 সদস্যের বিপরীতে জমা পড়ে 603টি। সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছে 62 জন। ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। যদি আমাদের এখানে কোনো প্যানেল হয় তাহলে প্যানেলগুলোর ভেতরে সেটা মানে আপনার করা হবে, ঠিক আছে, হ্যাঁ, নম্বর দেওয়া হবে। যে বেশ কিছু অসম্পূর্ণ আমাদের নমিনেশন পেপার আছে যেগুলো বাদ দিয়েছি, যেগুলো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল করেনি, কিছু বাদ পড়েছে। আপনারা যখন প্রকাশ করব তখন জানতে পারবে ওটা। আগামী সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি জানান, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিগত সরকারের মেয়াদে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্টের গণহত্যা প্রমাণে এই দুজন ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলে জানায় রাষ্ট্রপক্ষ। এ সময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান, এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রাষ্ট্রপক্ষের রয়েছে। এদিন 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক
নাহিদ ইসলাম, এই দুজন সাক্ষ্য দিবেন এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল, কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছে। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পর্কে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি বলছেন প্রসিকিউশন? স্নেহা, গেল বছরের জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল ট্রাইব্যুনালে, সেই মামলারই কিন্তু সাক্ষ্য চলমান রয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাংবাদিক আমার দেশ সম্পাদক ও সাংবাদিক মাহমুদুর রহমানের আজকে সাক্ষ্য দিতে আসার কথা ছিল ট্রাইব্যুনালে। সেটি আসলে আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তাবিব। তবে আজকে শেখ হাসিনা মামলার যে সাক্ষ্য গ্রহণ ছিল সেটি আজকে হয়নি, কারণ হচ্ছে তারা বলেছেন তাদের ব্যক্তিগত কিছু কাজের জন্য আসলে তারা আসতে পারেনি। এই জন্য পরে প্রসিকিউশন বলেছেন যে আজকে যেহেতু তারা সাক্ষ্য দেয়নি, তাদের সাক্ষ্য গ্রহণ আসলে আগামী সোমবার হবে এর মধ্যে। তবে এই যে সাক্ষ্য গ্রহণ, এই যে দুজনের যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আমরা প্রসিকিউটরকে জিজ্ঞেস করেছিলাম যে এই সাক্ষ্য গ্রহণ আসলে গুরুত্বপূর্ণ কেন। তিনি বলেছেন যে এই দুজনের যে সাক্ষ্য গ্রহণ, সেই শেখ হাসিনা মামলায় আসলে তারকা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে এবং তারা যেহেতু সচক্ষে এই জুলাই আগস্ট গণহত্যা আসলে যে বিভিন্ন জায়গায় যে সংঘটিত হয়েছে জুলাই আগস্ট গণহত্যা, সেটি আসলে তারা সচক্ষে দেখেছেন এবং তারা প্রত্যক্ষদর্শী যেহেতু ছিলেন এবং যেখানে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি যেহেতু গত 15 বছরের শাসনামলেরও বিভিন্ন তথ্য আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আসলে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন, এটি আসলে আমাদের জানানো হয়েছে। এবং সেই সাথে আমরা আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই পর্যন্ত কিন্তু 45 জনের সাক্ষ্য আসলে শেষ হয়েছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এবং সেই সাথে এই যে সাক্ষ্য গ্রহণে সেখানে কিন্তু প্রতিনিয়তই আসলে নতুন নতুন তথ্য আসলে উঠে আসছে যে শেখ হাসিনা আসলে জুলাই আগস্ট গণহত্যার সময় আসলে হাসপাতালে কিভাবে কি হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছিল এবং কিভাবে আসলে গণহত্যাগুলো চালানো হয়েছে। তো এখন আসলে পুরো অপেক্ষায় আসলে এই যে প্রথম যারা হচ্ছে এই নাহিদ ইসলাম এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, তারা যখন সাক্ষ্য দিবেন তখন আসলে নতুন কি আসলে তথ্য উঠে আসে সেটি আসলে অপেক্ষায়। তো এখন পর্যন্ত আজকের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ খবর এই ছিল। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার সাক্ষ্য গ্রহণ সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত লকারটির নম্বর 128। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। লকারের ভেতরে কি আছে তা নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। বেসরকারি 5টি দুর্বল ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে দ্বিধায় আছেন ব্যাংকগুলোর প্রধান কর্তারা। অর্থনীতিবিদরা বলছেন, সঠিক পরিকল্পনায় একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন না হলে আবারও মুখ থুবড়ে পড়বে ব্যাংকিং খাত। সাদিয়া লাবুরি জানাচ্ছেন বিস্তারিত। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম আর লুটপাটে ডুবতে বসেছে। গ্রাহকদের টাকা তো দূরের কথা, দিতে পারছে না কর্মচারীদের বেতন ভাতাও। এমন পরিস্থিতির উত্তরণে একীভূতকরণেই সমাধান খুঁজছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণের পক্ষে বিপক্ষে মত রয়েছে বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যানদের। গেল সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মার্জারের বিষয়ে একমত হলেও দেশ টিভিতে একান্ত সাক্ষাতে জানালেন ভিন্ন কথা। ব্যাংকগুলোকে বাঁচাতে মার্জারের বাইরে অন্য ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি। আমাদেরকে যদি রিক্যাপিটালাইজ করা হয়, আরও টাকা দেওয়া হয়, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমরা রিজলিউশনে এগ্রি করেছি, মার্জার অ্যাকুইজিশন সরাসরি এই কথাটা বলি নাই যে আমি হাত পা ছেড়ে দিলাম, এখন মার্জার করা হোক। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। সিনিয়র এই ব্যাংকার বলছেন, বর্তমান পরিস্থিতিতে একীভূত করার কোনো বিকল্প নেই।
আমাদের যারা গ্রাহক রয়েছেন সেই গ্রাহকদের স্বার্থ আমরা যেভাবেই বলি না কেন, এটা অবসায়নের মাধ্যমে বা লিকুইডেশন হয়ে গেলে সেই স্বার্থ দারুণভাবে বিঘ্নিত হবে বলে আমি মনে করি। সেই জন্য মার্জার যদি হয়, মার্জারের মাধ্যমে আমরা এই 5টা ব্যাংকের 1 কোটি গ্রাহক, এই গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখা যাবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে মত দ্বিমত যাই হোক একীভূত হওয়া ছাড়া ব্যাংক গ্রাহকদের বাঁচানোর বিকল্প পথ নেই। আমরা 5টি ব্যাংকেই মার্জারের আওতায় আনছি, এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে চূড়ান্ত। তাদের নিজস্ব সিদ্ধান্ত কারোর উপর চাপিয়ে দিতে চাচ্ছে না, এই জন্যই আমরা কিছু প্রসেস ফলো করছি। ওই ব্যাংকগুলো দেখি তারা আমাদের কাছে কি তথ্য উপাত্ত সরবরাহ করে। অর্থনীতিবিদরা বলছেন দুর্বল ব্যাংকগুলোকে শুধু তারল্য সহায়তা দিয়ে টিকিয়ে রাখা যেমন সম্ভব নয়, তেমনি সঠিক পরিকল্পনায় একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন না হলে ব্যর্থ হতে পারে এই উদ্যোগ। মার্জ করলে এটা হয়তো কাজ করতে পারে, কিন্তু আমরা এখনো শিওর না এটা কতখানি কাজ করবে। কারণ সবগুলো ব্যাংকেরই যদি অবস্থা খারাপ থাকে এবং এগুলো যদি একসঙ্গে যদি মার্জ করে, অনেকে বলে যে শূন্যের সঙ্গে অনেক শূন্য যোগ করলে তো শূন্যই হবে। এখন বাংলাদেশ ব্যাংকই ভালো বলতে পারবে যে এই ব্যাংকগুলোকে যখন এটাকে খতিয়ে দেখা হয় যে ঠিক আছে কিছু সমস্যা থাকলেও হয়তো মার্জ করলে ঘনীভূত ক্যাপিটাল অনেক বেশি হতে পারে। এখানে যেভাবে মার্জার করা হচ্ছে, যেভাবে মার্জার করা হচ্ছে সরকার থেকে টাকা নিয়ে, এবং এই 5টা ব্যাংকে মার্জার করার ফলে ব্যাংকগুলো কিন্তু সরকারি খাতে থাকবে, কারণ সরকারি খাতের সাকসেসের পরিমাণটা আমাদের দেশে অত বেশি না। এদিকে একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক অথবা আল ফাতা ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় দৌলতপুর স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান কান্দিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আটক করা হয়েছে 2 জনকে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল সর্দার ও মণ্ডল গ্রুপের মধ্যে। এরই জের ধরে হঠাৎ মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে মণ্ডল গ্রুপের লোকজন হামলা চালায় সর্দার গ্রুপের লোকজনের ওপর। এতে আহত হয় অন্তত 5 জন। বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় শারবান সর্দার ও বাইজিদ সর্দারকে। বুধবার সকালে পার্শ্ববর্তী এক মাঠ থেকে শারবান সর্দারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইজিদ সর্দার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতদের পরিবারের। আমার আব্বাকে ওরা অন্যায়ভাবে হত্যা করছে, বাসাতে জোর করে নিয়ে যায়, আমাদের গলার চেন মেন সব কাই নিয়ে জোর করে নিয়ে যায়। আমার আব্বাকে পা কাটি আমার আব্বাকে খুব কষ্ট দিয়ে মারছে। আমি তাদের ফাঁসি চাই। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চরম উত্তেজনা। বহিরাগত সন্ত্রাসী গ্যাং গ্রুপের লোকরা এসে ওরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এলোপাতাড়ি গোলাগুলি করছে। গোলাগুলি করে এই অবস্থায় মার্ডার করছে। একজনকে বাড়ি থেকে উঠিলে আসি ওই পায়ের রক কাটছে, কাটি বাগানে জঙ্গলের ভেতরে ফেলায় রেখেছে। দুর্নীতির বিচার এবং না হলে দেশে অশান্তি হবে, কখন কোন দুর্ঘটনা হতে পারে, সেজন্য দ্রুতভাবে তাদেরকে গ্রেফতার করা হোক। পুলিশ বলছে এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। সাথে সাথে আমরা সঙ্গী ফোর্স সহ আমি নিজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করি। আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 2 ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে 4র্থ দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল থেকে অবরোধ করে তারা জানায় ফরিদপুর 4 আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর 2 আসনে যুক্ত করে গত 4 সেপ্টেম্বর গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই গ্যাজেট সংশোধন না করলে তারা লাগাতার আন্দোলন করবে। অবরোধের কারণে ফরিদপুর বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের উভয় প্রান্তে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে। আমাদের 2টি ইউনিয়ন ফিরিয়ে আনার জন্য আরো এর পিছনে আরো যে আমাদের চা এই দুষ্কৃতিকারী যে এই ষড়যন্ত্রকারী যে এই কালো ছায়া কালো হাত একে আমাদের জাতির সামনে উন্মোচন করতে হবে। সাংবাদিক